আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Yes sir. Yes sir. আচ্ছা, তো লাস্টের দিন আমরা হচ্ছে এই বিভিন্ন এসি সার্কিট অ্যানালাইসিসের জন্য কিভাবে আমরা আগাবো সেটা একটু দেখেছিলাম, বাট তোমাদেরকে মেইনলি বলছিলাম প্র্যাকটিস করতে। হোপফুলি তোমরা প্র্যাকটিস করেছো। আমরা তো আরেকটা ম্যাথ করে তারপর নেক্সট চ্যাপ্টারে চলে যাই। হ্যাঁ, আরেকটা আমরা তাও দেখি, থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলা আছে। বলো ফার্স্ট স্টেপ কি হবে? এই যে সার্কিটটা দেওয়া আছে, থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। সবকিছু ফেজরে নিয়ে যেতে হবে, রাইট? যেমন ধরো এখানে সাইন আছে, তো ধরো সাইনটাকে আমি রেফারেন্স ধরলাম, এটাকে কজে নিয়েও রেফারেন্স ধরতে পারি, বা সাইন রেফারেন্স ধরলে 6 ∠0, আর পুরোটাই কোনো ইয়ার নাই, ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, তো সাইনকে আমি 6 ∠0 ধরে ফেলতে পারি চাইলে। 4 আর এখানে ওমেগা কত? 10। তারপর এটা কত হয়ে যাবে? 1/j⍵c, তাই না? 10 20 আধা ইকুয়াল টু -2j, রাইট? এটা হয়ে যাবে -2j। আর 1 হেনরিটা কি হয়ে যাবে? j⍵l মানে 10j, 4 ওহমই থাকবে। তো এই অবস্থায় এ আর বি টার্মিনাল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই দুইটা টার্মিনালের মধ্যে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তো আগে থেভেনিন ভোল্টেজ বের করি। কেমনে বের করব বলো তো? থেভেনিন ভোল্টেজের ডেফিনিশন কি? So ওপেন AB সার্কিট মধ্যে দিয়ে ভোল্টেজ, যে তাই না? ভোল্টেজ সেটা। হ্যাঁ হ্যাঁ, ওপেন সার্কিট ভোল্টেজ, লোড লাগানো নাই, এই অবস্থায় ভোল্টেজ বের করতে হবে। সো আমাদের নোডাল এটা অ্যানালাইসিস আসলে দিয়ে করলে আমাদের, হবে না? হ্যাঁ হ্যাঁ, স্যার নোড নোডাল অ্যানালাইসিস দিয়ে অ্যানালাইসিস করব। দিয়ে। হ্যাঁ ঠিক আছে, নোড দিয়ে করব। তাহলে নোড দিয়ে করলে এই যে এটার নাম দিয়ে দিলাম ধরো ভিটিএইচ, সরি ভি আউট, ভি আউটটাই আসলে ভিটিএইচ, রাইট? এটা যদি ভি আউট হয় তাহলে এখন এই নোডটাতে আমি যদি ইয়া ধরি, থেভেনিন অ্যাপ্লাই করি, 4i নট ঢুকতেছে, -4i নট, বড় হাত দিয়ে বোধহয় লিখলে ভালো হবে, 4i নট প্লাস, এটা কি হয়ে যাবে বলতো? ভি আউট -0/-2j প্লাস ভি আউট -0/10j ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? এই কিছু বলো না কেন তোমরা? ইয়েস স্যার। ঠিক আছে। Yes sir, ঠিক আছে স্যার। এখন এখানে কি সমস্যা? আই নট রাখা যাবে না। সো আই নট এর ডেফিনিশন কোথায় আছে? আই নট আছে হচ্ছে এখানে। আই নট এর ডেফিনিশন অনুযায়ী আই নট ইজ ইকুয়াল টু আসলে 6 ∠0 মাইনাস v0/3 ডিভাইডেড বাই 4। ঠিক আছে? বা এখানে আসলে 2/3 3/2 মাইনাস v0/12। এনিওয়ে এই মানটা নিয়ে এখানে বসাই দিতে হবে। আসলে ইনটু 4 ওখানে আসছে, সো আসলে 4 দিয়ে গুণ করার দরকার নেই, মানটা নিয়ে ওখানে বসাই দিতে হবে। বসাই দিলে এই জায়গাটা হয়ে যাবে 4 4 কাটাকাটি চলে যাবে, 6 মাইনাস v0/3 প্লাস v0-2j প্লাস v0/10j ইজ ইকুয়াল টু 0। তাহলে v0 ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি বলতো? 6 ডিভাইডেড বাই মাইনাস চিহ্ন দিয়ে -1/3 প্লাস 1/-2j প্লাস 1/10j। সো v0 বাই করে ফেলছি, এটাই হচ্ছে আমাদের ভিটিএইচ। ঠিক আছে? এবং যেটা আসবে এটা এটা তো আমাদের ফেজর, টাইম ডোমেইনে যখন আসবে থেভেনিন ইকুয়াল টু হয়ে যাবে কি, সাইন দিয়ে লিখতে হবে, কারণ আমরা সাইনকে 0 ধরছিলাম। ঠিক আছে? অমুক এত সাইন
10t প্লাস একটা অ্যাঙ্গেল আসবে, এরকম কিছু একটা ভ্যালু আসবে। এনিওয়ে প্রসেস নিয়ে তো কারো কোনো কোশ্চেন নেই, তাই না? সোজা অঙ্ক ছিল এটা। তারপরে ভিথেভনিনের পরে আরথেভনিন বের করতে হবে। ডিপেন্ডেন্ট যেহেতু আরথেভনিন, আমরা চাইলে ওই যে 1 এম্পিয়ারের একটা কারেন্ট সোর্স লাগাই দিয়ে করতে পারি, অথবা আমরা ইয়া করতে পারি, এই 1 volt. না 1 ভোল্টও করতে পারি অথবা নর্টন করতে পারি চাইলে। ঠিক আছে, নর্টন করলে কি হবে? নর্টন কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট বের করে ফেলতে Sir, হবে। so not only current, sir. আচ্ছা, নর্টন যদি করি কি করতে হবে? শর্ট সার্কিট করে কারেন্টটা বের করতে হবে, এটা শর্ট করে দিতে হবে, এন্ড দেন এই কারেন্টটা বের করতে হবে। ঠিক আছে, আই এস ইজ ইকুয়াল টু হোয়াট? কারণ শর্ট করে দিলে সাথে সাথে ভিএবি শর্ট হয়ে গেছে, ভি নট ইকুয়াল টু 0 হয়ে গেছে শর্ট করে দেওয়ার কারণে, রাইট? এর নিচেরটা তো গ্রাউন্ড আর উপরেরটার সাথে এটা শর্ট করে দিয়েছি, দ্যাট মিন্স ভি নট ইকুয়াল টু 0। এইগুলা এখন সার্কিট শর্ট সার্কিট হয়ে গেছে, এগুলো রাখা না রাখা একই কথা। Yes, sir. দ্যাট মিন্স এই যে 4i নট এর যে কারেন্টটা কারেন্ট সোর্সে পুরাটাই আসলে আইএসসি দিয়ে যাবে, সো আইএসসি ইজ ইকুয়াল টু 4i নট হবে। এখন 4i নট এর ভ্যালু কোথা থেকে বের করব? এখান থেকে, রাইট? এখান থেকে বের করতে হবে। এখান থেকে কিভাবে বের করব? i নট হয়ে যাচ্ছে 6 অ্যাঙ্গেল 0 মাইনাস ভি নট বাই 3 ডিভাইডেড বাই 4। ভি নট এর ভ্যালু কত এখন? 0, কারণ শর্ট করা আছে, সো 6 বাই 4 ইজ ইকুয়াল টু 3 বাই মানে 2, মানে দেড় আর কি। এবং এটা কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু নাই, পিওর মানে 0 অ্যাঙ্গেল আসছে। তো এটা আমাদের আই নর্টন, এটা সরি এটা হচ্ছে আই নট আর এটা 4i নট, সো 4 দিয়ে গুণ করলে আসলে 6ই আসবে। ঠিক আছে, আই শর্ট সার্কিটের ভ্যালু তাইলে আসতেছে 6 অ্যাঙ্গেল 0, এই ভ্যালুটা পুরাটাই আসলে আই শর্ট সার্কিটের ভ্যালু হয়ে গেছে। তাহলে আমরা ভি থেভনিন বের করছি, আই নর্টন বের করছি, দুইটা ভাগ করে দিলে আমরা জেড থেভনিন পেয়ে যাব। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে যে এইখানে শর্ট করার মধ্যে? হোপফুলি নাই। আচ্ছা, এরপরে নেক্সট আমরা আসলে স্যার অ্যান্সারটা কিভাবে রাখবো? ফেজর ফর্মে রাখবো নাকি হচ্ছে আমি সাইন কস থিটা ফর্মে নিয়ে যাব? দেখবা প্রশ্নে কি চাইছে, যদি প্রশ্নে ফেজর দেওয়া থাকে তাহলে ফেজর রেখে দিলেই হবে, আর যদি প্রশ্নে টাইম ডোমেনে থাকে তাহলে তোমার টাইম ডোমেনে রিটার্ন করতে হবে। স্যার যেমন এখানে এই এখানে যেমন 10 sin 10t বলে দিচ্ছে, দ্যাট মিন্স তাহলে তোমার যখন তুমি অ্যানসার করবে মানে লাস্ট লাইনে সবগুলো আবার টাইম টি তে নিয়ে আসতে হবে। ওকে স্যার। আর ফর এক্সাম্পল এই অঙ্কটাই কিন্তু কোথাও কোনো ওমেগা বলা নাই, দেখো এখানে খালি ফেজর দেওয়া আছে, এখানেও তোমার ক্যাপাসিট্যান্স ইন্ডাকটেন্সের ভ্যালু দেওয়া নাই। সো এখানে তুমি চাইলেও সাইন ওমেগা টি বা কজ ওমেগা টি তে আনতে পারবা না, ওমেগার ভ্যালু তুমি জানো না, এখানে তোমার ফেজর রেখে দিলেই হবে। আচ্ছা, আর তোমাদেরকে তো আমি অপএম্প পড়াই নাই, তো আপাতত এই যে ত্রিভুজওয়ালা ছবিগুলা নিয়ে মাথা ঘামাও না, এটা আপাতত আমি যাই না, তোমাদের সিলেবাসে আমি দেখিনি, যদি থাকে আমি পরে ইয়া করে দেবো, কভার করে দেবো, আপাতত এটা নিয়ে মাথা ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্টেপ আমরা হচ্ছে আমাদের, আর তোমরা কি ইয়া করছিলে ওই যে বাকি, আমি তো 4 টেপের মেথড একটা করে করতে বলছিলাম, কারো কোনো মানে করতে গিয়ে প্রবলেম হয়েছে এমন কিছু আছে? না থাকলে নাই, তাহলে তো ভালোই। আমরা নেক্সট এসি পাওয়ার অ্যানালাইসিস শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন এসির যেহেতু ভোল্টেজ আর কারেন্ট আমাদের টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তো আমাদের পাওয়ারটাও টাইমের সাথে সাথে চেঞ্জ হবে, রাইট? তাহলে আমাদের মানে টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আসবে, পিটি ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার, যেগুলো বলতেছি যে কোনো মোমেন্টে পাওয়ার কত, ভিটি ইনটু আইটি, রাইট? আচ্ছা, তাহলে এখন ভিটি ইনটু আইটি যদি আমরা চিন্তা করি কিভাবে আমরা এটা ইয়া করতে পারি, তাহলে একটা ভি নিচ্ছে, একটা
cos omega t plus theta v, আর I হচ্ছে I sin cos omega t plus theta I। এই থিটা ভি আর থিটা আই কি, কোনটা বড় হবে কোনটা ছোট হবে ডিপেন্ড করবে কিসের উপরে বলতো? বা দুইটা কি সেম হবে না ডিফারেন্ট হবে সেটা কেমনে আমরা বুঝবো? কার উপর ডিপেন্ড করবে? লিডিং Sir, অথবা এক- ল্যাগিং। হ্যাঁ হ্যাঁ, লিডিং ল্যাগিং কিনা কার উপর ডিপেন্ড করে? ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপটা স্যার ইম্পিডেন্স আর ইন্ডাকটেন্স। ইম্পিডেন্সের উপরে। ইম্পিডেন্সের ভিতরেই সব ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স ঢুকানো আছে। সো ইম্পিডেন্সের অ্যাঙ্গেল দেখো, একটু খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বলি ভি বাই আই, রাইট, দ্যাট ইজ মাই জেড। ঠিক আছে, এখন জেড যদি হয় যে এখানের সাথে আমি যদি কম্পেয়ার করি, জেড হচ্ছে আমাদের ভিএম অ্যাঙ্গেল থিটা ভি, আর আই হয়ে যাচ্ছে যদি আমার আই এম অ্যাঙ্গেল থিটা আই, তাহলে জেড কি হয়ে যাচ্ছে বলতো? ম্যাগনিটিউড অফ জেড হয়ে যাচ্ছে আসলে ভিএম বাই আই এম, আর অ্যাঙ্গেল অফ জেড হয়ে যাচ্ছে কি বলতো? theta v minus theta থিটা i, ভি মাইনাস theta i. থিটা আই। তাইলে আমাদের এইটাকে বলতে পারি এইটা হচ্ছে আসলে ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, রাইট? দুটো ফেজ ডিফারেন্স। সো আসলে আমাদের ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কি ধরনের ফেজ ডিফারেন্স হবে এটা ডিপেন্ড করবে জেড এর উপরে। ঠিক আছে, জেড এর যে অ্যাঙ্গেলটা সেটাই আসলে অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। এনিওয়ে, আচ্ছা এটা এখানে এখনো আসে নাই, তো আমাদের দুইটা এই জন্য আসলে থিটা ভি আর থিটা বাই থিটা ভি আর থিটা আই এর ভ্যালু সেম হবে কখন বলতে পারো? যখন শুধু রেজিস্ট্যান্স থাকবে তখন। হ্যাঁ হ্যাঁ, পিওরলি রেজিস্টিভ, তখন জেড এর কোনো অ্যাঙ্গেল নাই, জিরো, দ্যাট মিন্স থিটা ভি থিটা আই সমান। এনিওয়ে, আচ্ছা এগুলো পরে। তাহলে আমাদের দুইটা আমরা ধরে নিলাম, ধরার পরে ধরে নিছি মানে এই দুইটা সমান হইতে পারে, ছোট বড় সব হইতে পারে, তো এটা জেনারেলাইজড কেস। এখন হচ্ছে, এখন আমরা কি করব, এখন ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার বের করব, পিটি। পিটি হচ্ছে ভিটি ইনটু আইটি গুণ দিলাম। তো এখন আমরা হচ্ছে কজ এ কজ বি এর সূত্র, কজ এ কজ বি এর সূত্র অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, 2 cos a cos b, 2 লাগবে, একটা হাফ নিয়ে আসলাম, নিয়ে তারপর এটাকে ট্রাইগোনোমেট্রিক ইয়াতে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করলে কি হইলো দেখো, যখন cos, এটা হয়ে যাবে একটা cos a minus b, একটা cos a plus b। cos a minus b যেটা যখন হবে, a minus b করার সময় ওমেগা টি কাটা চলে যাবে, থিটা b minus থিটা a আসবে। আর একটা যখন a plus b হবে, এখানে ওমেগা টি যোগ হয়ে 2 ওমেগা টি হয়ে যাবে, আর থিটা b plus থিটা a তো আছেই। So this is my ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। এটা খুব ইন্টারেস্টিং একটা মানে জিনিস, কারণ এটা যদি একটু আমরা মানে বোঝার চেষ্টা করি কি হচ্ছে এখানে। এক নাম্বার কথা, পাওয়ার ইজ এ ফাংশন অফ টাইম, না ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। কিন্তু এই যে টার্মটা আসছে এখানে, নো টি, কোনো টি নাই, আছে No, টি sir. নাই। থিটা বি থিটা আই তো কনস্ট্যান্ট, তাই না? থিটা বি থিটা এর ভ্যালু হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ছিল, ওটা 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি যেটাই ভ্যালু হোক, এটা ভিতরে অলরেডি এটা ফিক্সড। সো দিস ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু, it does not change with time, dc, this is a dc quantity। আচ্ছা, আর এটা কি ডিসি কোয়ান্টিটির ভ্যালুটা, আর এটা বলে যে ডিসি কোয়ান্টিটির ভ্যালুটা কত হবে বলো তো? হাফ ভিএমআইএম এর চাইতে ছোট হবে, তাই না? কারণ কজ এর ভ্যালু তো প্লাস মাইনাস 1 এর ভিতরে, তো এটার ভ্যালুটা হাফ ভিএমআইএম এর চাইতে ছোট হবে যদি আমি অ্যাবসলিউট ভ্যালু চিন্তা করি। আচ্ছা, আর এই পাশটা কি? এই পাশটা একটা এসি, রাইট, cos omega t। However, this is an AC with twice the frequency of the voltage and current. ভোল্টেজ ওমেগা টি ছিল, কারেন্ট ওমেগা টি ছিল, কিন্তু এই পার্টটা যেটা, এই অসিলেশনটা, এটা একটা এসি পার্ট। এই এসি পার্টটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ডাবল ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। ঠিক আছে, এবং এটা ডাবল অ্যামপ্লিটিউড এসিডি কত আরেকবার বলতো? স্যার, সেটা বুঝলাম না 2 ওমেগা টি আছে, কজ মানে এটার ফ্রিকোয়েন্সি, এটার ইয়া কত, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত তোমরা দেখে বলো। 2 এই ওমেগা। যে টার্মটা 2 ওমেগা, আর ভোল্টেজ কারেন্টের ফ্রিকোয়েন্সি কত ছিল? ওমেগা না, ইয়েস স্যার। সব এই যে ওমেগা টি ছিল, তার মানে গুণ করে যে জিনিসটা পাইছি, এটা ফ্রিকোয়েন্সি হয়ে গেছে ডাবল অফ দা ভোল্টেজ অর কারেন্ট।
ঠিক আছে? তো ডাবল ফ্রিকোয়েন্সি হইলে আমাদের এটা একটা ডাবল ফ্রিকোয়েন্সি অসিলেশন এবং এটার অ্যামপ্লিটিউড হচ্ছে হাফ ভিএমআই। সো আমি একটা কেসের জন্য এই ছবিটা আঁকতে চাই। ফর এক্সাম্পল একটা আরএল সার্কিট, আচ্ছা একটা পিউরলি রেজিস্টিভ সার্কিটের জন্য আঁকতে চাই। ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে আর একটা কারেন্ট আছে। ঠিক আছে, এই অবস্থায় আমি বললাম এই পাওয়ার এটা আঁকো, তাহলে কি হবে বলতো, থিটা ভি ইকুয়াল টু থিটা আই হয়ে যাবে ইন ফেজ। তো আমাদের যে কজের ব্র্যাকেটে যে, একটু চিন্তা করো তো, আচ্ছা হ্যাঁ এই জায়গাটা কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, cos 0 ভ্যালু 1, সো এই জায়গাটা 1 হয়ে গেছে। এই জায়গাটার ভ্যালু ধরো যে আমি জানি না, এটা ধরো 10 ডিগ্রি ছিল, 10 ডিগ্রি ছিল, 10 এ 10 20 ডিগ্রি। এটা আমাদের অ্যাঙ্গেলটা নিয়ে চিন্তা করার পরে এটা একটা অ্যাঙ্গেল থাকবে প্লাস এটা 2 ওমেগা টি আসবে, আর অ্যামপ্লিটিউড হবে এটা। তাহলে আমরা যদি ছবিটা আঁকি, প্রথমে ডিসি পার্টটা আঁকি। ধরো ডিসিটা আঁকতেছি, ডিসিটা ধরো যে আমি জানি না হাফ ভিএমএম সাপোজ 10, আমি আন্দাজি বললাম, এটা 10 এটা 1, তাহলে দশককে 10, 10 এর অর্ধেক 5, দিস ইজ দ্য ডিসি ভ্যালু। ঠিক আছে, আচ্ছা আর এসিটাও আলাদা করে আঁকি, এটা কি হয়ে যাবে একটা অ্যামপ্লিটিউড, তাহলে এটার ভ্যালু ধরে নিলাম 5, এটার ভ্যালু তাহলে 5 হবে, 5 অ্যামপ্লিটিউডের একটা cos 2 ওমেগা টি প্লাস থিটা। ঠিক আছে, আচ্ছা ধরো যে আমি ইয়াটাও আঁকি, ভোল্টেজটিও আইকে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভোল্টেজটা কোন কালার রাখবো, সবুজ কালার রাখি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধরো ভোল্টেজ ছিল, ভোল্টেজের অ্যামপ্লিটিউড অনেক বড়, এরকম কিছু একটা। কারেন্ট কি ছিল, কারেন্ট আর ভোল্টেজ ইন ফেজ, কারেন্টের অ্যামপ্লিটিউডটা ছোট ছিল, পি আই। তারপর যখন গুণ করলাম কি হয়ে যাবে, 2 ওমেগা টি আর থিটা ভি থিটা, এই দুইটা আমি শূন্য ধরে গ্রাফটা আঁকছি, তো এটা সব 0 0 হয়ে গেছে। সো এটা হয়ে যাবে cos 2 ওমেগা টি ডাবল ফ্রিকোয়েন্সি। দেখতে কিরকম হবে, আমি ব্লু কালার দিয়ে আঁকতেছি। 5 অ্যামপ্লিটিউডের ডাবল ফ্রিকোয়েন্সি, 5 অ্যামপ্লিটিউড দিয়ে আঁকতে। বুঝা গেছে? তোমার ডাবল ফ্রিকোয়েন্সি কেন হচ্ছে বলো তো, এই দুইটা গুণ করতেছো, খেয়াল করে দেখো, গুণ করলে বুঝতেই পারতেছো আসলে মানে কজ স্কয়ারের ফ্রিকোয়েন্সি আসলে কজের ফ্রিকোয়েন্সি ডাবল হবে, এটা স্বাভাবিক। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমাদের টোটাল ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার হবে এই ডিসি ভ্যালুটা আর এসি ভ্যালুটার যোগফল। তাহলে আমরা ডিসি ট্যাক্সি লাল দিয়ে, এসি ট্যাক্সি নীল দিয়ে, যোগফলটা আমি কালো দিয়ে আঁকতেছি। কালো দিয়ে যোগ করলে কি হবে বলতো, এই নীলটার সাথে এই লালটা যোগ করলে কি হবে, এই নীল গ্রাফটা পুরোপুরি লাল গ্রাফের ওখানে উঠে যাবে, তাই না? এটা এভারেজ ভ্যালু, নীলটার এভারেজ ভ্যালু ছিল 0, এই জায়গায় ছিল এভারেজ, এখন এভারেজ ভ্যালু হয়ে যাবে লালটা। আমি যদি গ্রাফটা আঁকি, দুইটা যেহেতু অ্যামপ্লিটিউড সমান, কি হবে যখন যোগ হবে 5 এ 5 10 হয়ে যাবে, এই যে 5 ছিল এটা 10 ছিল, আর যেখানে বিয়োগ হবে এটা -5 ছিল, আর এখানে +5 আর -5 যোগ হয়ে 0 হয়ে যাবে। তো গ্রাফটা দেখতে হবে এইরকম। ঠিক আছে, আমি এখন যদি আলগা করে গ্রাফটা আঁকি বোঝার সুবিধার জন্য, এটা হচ্ছে পিটি। আমার স্টেপ গুলা বুঝা গেছে কিনা নিজেরা একটু চিন্তা করো। হ্যালো, স্টেপটি বুঝো নাই এমন কিছু আছে? স্যার ওয়াই অ্যাক্সিস বরাবর যে 5 ঘর উপরে উঠছে ওটা ডিসি পার্ট, হ্যাঁ লালটা, হুম হুম, এটা তারপরে হচ্ছে আমাদের, আমি এখানের সাথে মিলাই, দেখো এই যে এটা হচ্ছে হাফ পিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই। ঠিক আছে, লালটা। আর নীলটা, নীলটা হচ্ছে হাফ ভিএম আইএম কস 2 ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই।
আর এই কালোটা হচ্ছে দুইটার যোগফল। ঠিক আছে স্যার কসের গ্রাফটা কি উপর থেকে স্টার্ট হওয়ার কথা না স্যার, ম্যাক্সিমাম ভ্যালু থেকে? আচ্ছা আমি সাইন দিয়ে রাখছি মানে ঠিক আছে, তখন তুমি এই যে রেফারেন্সটা এখানে আঁকো, তাই লিখতে আচ্ছা হয়ে আচ্ছা, গেল। ইয়েস স্যার, বুঝছি স্যার, ঠিক বুঝছি। আছে, আমি খেয়াল করি না, আমি সাইন দিয়ে সব আঁকা শুরু করি। এক্সিস্ট এখানে দিলেই হয়ে যাবে না, এখনই তো কস দিয়ে গ্রাফ হয়ে গেল। ইয়েস স্যার। আচ্ছা এনিওয়ে, এখন হচ্ছে এটা যদি ইয়া না হয়, ধরো যে আমি তো রেজিস্টিভ ধরে নিছিলাম, রেজিস্টিভ না হয় তখন কি হবে? ধরো যে একটা রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাকটেন্স আছে, আরএল সার্কিট। ঠিক আছে, ঠিক আছে, আরএল সার্কিটের জন্য আমাদের কি হবে? এটা হচ্ছে বি, এটা হচ্ছে আই, বলতো জেড কি হয়ে যাবে? আর প্লাস জি ওমেগা এল। রিয়েল আছে ইমাজিনারি আছে, দেখতে ছবিটা কিরকম হবে? এদিকে হচ্ছে আর রিয়েল এক্সিস্ট, উপরে হচ্ছে ওমেগা এল। এটা হচ্ছে আমাদের জেড এর, এই লেন্থটা হচ্ছে জেড এর ম্যাগনিটিউড, অ্যাবসলিউট ভ্যালু অফ জেড। আর এই যে থিটা, এটা হয়ে যাবে হচ্ছে কত? tan ইনভার্স ওমেগা এল বাই আর। এটা হচ্ছে জেড এর অ্যাঙ্গেল অফ জেড, রাইট? ইয়েস স্যার। তাহলে একটা পজিটিভ অ্যাঙ্গেল থাকবে। এই অ্যাঙ্গেলটা হবে কি বলতো? আবার জেড, জেডটা হচ্ছে আমাদের, জেড এ আমরা জানি অ্যাঙ্গেল অফ জেড হচ্ছে থিটা ভি মাইনাস থিটা আই, ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। সো এইটা আসলে থিটা ভি মাইনাস থিটা। ঠিক আছে, ধরো এটা 30 ডিগ্রি, আমি আমার বোঝার সুবিধার জন্য ধরে নিলাম আমাদের 30 ডিগ্রি কেস নিয়ে কাজ করতেছে। তাহলে আমাদের ওই এখন পাওয়ার যদি চিন্তা করি, এই যে এই এখানে যদি আসি, ঠিক আছে, এটা কি হয়ে যাবে? হাফ বিএম এম কস 30। ঠিক আছে, আর এখানে কি হয়ে যাবে? 2 ওমেগা টি প্লাস, ধরো আমি জানি না থিটা ভি, ধরো থিটা আইটা ধরো সাপোজ 0 ছিল, থিটা বিটা ধরো 30, আমি জানি না, এটা ধরলাম, এটা 2 ওমেগা টি। তাহলে এখন যদি গ্রাফ আঁকি তাহলে কি হবে? এই জায়গাটা হবে হাফ বিএমআই ইন্টু কস 30 ভ্যালু কত? √3/2, মানে 0.866 কিছু একটা। তাহলে এটা আমি যে আগের এক্সাম্পলটা দিছিলাম, এটা 5 ধরে আঁকছিলাম, এটাকেও 5 ধরে আঁকছিলাম, যেটা সেই এক্সাম্পলটা যদি চিন্তা করি, এটা হবে 5 এর চাইতে ছোট। ডিসি পার্টটা হবে, এটা ধরো 5 এর চাইতে ছোট কিছু একটা, 0.8, 4 এর কাছাকাছি কিছু একটা। ঠিক আছে, আর এই পাশটা কি হবে? এটা আবার আগের মতোই আছে, cos 2 ওমেগা টি, সাথে কিছু ফেজ আছে। ঠিক আছে, ফেজটা নিয়ে আমি মাথা ঘামাইতে চাইতেছি না, কারণ এখন ওভাবে করে আঁকতে হবে, ধরে নাও যে ফেজটা আছে আর কি। আচ্ছা তাইলে তাইলে হয়ে গেল cos 2 ওমেগা টি হবে, এটা অ্যামপ্লিটিউড কত? অ্যামপ্লিটিউড আগের বারের মতো 5ই হবে। তাহলে রেড কালার আঁকতেছি, যে ফেজ দেওয়ার কারণে আমি এভাবে করে আঁকতেছি। আচ্ছা আমি বেশি আঁকে ফেলছি, এই জায়গাটা আসলে 5, তাই না? অ্যামপ্লিটিউড এটা 5, এটা -5। ঠিক আছে, আর এটা ধরো যে 4, এই জায়গাটা। তাহলে এখন দুইটা যখন যোগ করব কি হবে বলতো? আমাদের এই যে এই পয়েন্টটা, এই যে এটা যে এভারেজ ইয়াটা, জিরোর দাগটা, এটা আসলে এখন এইখানে উঠে আসবে, রাইট? ইয়েস স্যার। নিউ গ্রাফটা আমি যদি ব্লু কালারে আঁকি, তাহলে কি হবে? গ্রাফটা শিফটেড বাই এত। এখন যেহেতু এই কত দিয়ে শিফট করতেছি, এটা যেহেতু আমার অ্যামপ্লিটিউড হচ্ছে ছোট, তাহলে নেগেটিভ ডিরেকশনে কখনো মানে নেগেটিভ কিছু ভ্যালু রয়ে যাবে। -5 এর সাথে 4 যোগ করলে -1 থাকবে, রাইট? তো ইয়েস আমার স্যার। গ্রাফটা দেখতে হবে এরকম কিছু একটা। 4 আর 5 এর 9 হইলো, ভালো কথা। এইখানে একটা মাইনাস থাকবে। ঠিক আছে, তো আমাদের ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের যদি গ্রাফটা আমি আলাদা করে আঁকি, এরকম কিছু একটা হবে। আমি ফেজটা আবার বাদ দিয়ে দিছি, ফেজ আছে, ফেজ নিয়ে মাথা খারাপ করো না। এরকম হবে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার, অধিকাংশ সময় পজিটিভ, কিছু সময় নেগেটিভ। ঠিক আছে, আর এটা এভারেজ ভ্যালুটা কত বলতো? হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই। ঠিক আছে, আচ্ছা এরপরে এটা যদি আমার ইন্ডাকটিভ না হয়ে ক্যাপাসিটিভ হইতো কি হইতো বলতো?
এই পুরোটা প্রসেস, তখন কি হতো বলতো, এই যে এটা এই অ্যাঙ্গেলটা নেগেটিভ আসতো, রাইট? তখন ওখানে হচ্ছে আমাদের, কারণ আমাদের ভোল্টেজ কারেন্টকে, মানে কারেন্ট হচ্ছে ক্যাপাসিটেন্সে লিড করে, এটা বড় এটা ছোট, সো বিয়োগফলটা নেগেটিভ আসতো। তখন ছবিটা তো এরকম, জেড হচ্ছে আমাদের, যে আমরা ছবি যদি এটা ক্যাপাসিটেন্স নিয়ে ফেলি, আর প্লাস 1/j ওমেগা সি, বা আর মাইনাস জে ইন্টু 1/ওমেগা। ছবিটা দেখতে কিরকম হবে, এটা আর এটা হচ্ছে 1/ওমেগা সি নেগেটিভ দিকে, নেগেটিভ ভ্যালু আসবে থিটার একটা। তো এখানে আসলে থিটা বি, থিটা আইটা আসলে সাইজে বড় হবে থিটা বি এর চাইতে, বিয়োগ করলে নেগেটিভ যাতে আসে। কিন্তু আমি যখন এই ইকুয়েশনের ভিতর বসাবো, বিয়োগফল কজের ব্র্যাকেটে প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার, cos 30 আর cos -30 একই ভ্যালু, cos হচ্ছে মাইনাস গিলে ফেলে, ঠিক আছে? সো এই জায়গাটা কি হবে, পজিটিভই থাকবে, এই জায়গাটা পজিটিভই থাকবে। আর এই জায়গাটা কি হবে, এই জায়গাটা 2 ওমেগা টি হবে, এটার ভ্যালু নেগেটিভ কিছু হবে আর কি, ডাজন্ট ম্যাটার। আমরা তো বলতেছি এই ফেজটা নিয়ে আমরা এখনো মাথা ঘামাচ্ছি না। তো এই পুরাটা ছবি কি হবে দেখতে, ছবি কিন্তু শেপ একই থাকবে প্রায়, ঠিক আছে? কসটা এটা নেগেটিভ হইলো, এই জায়গাটা পজিটিভই থাকবে, কজের ব্র্যাকেটে নেগেটিভ ডাজন্ট ম্যাটার। এইখানে ফেজটা চেঞ্জ হয়ে যাবে, অন্য কোনো ফেজে আসবে। বাট এই যে আমাদের হিসাবটা, আমাদের যে পুরাটা সাইকেলের অধিকাংশ অংশ পাওয়ার ছিল পজিটিভ, অল্প কিছুক্ষণের জন্য পাওয়ারটা নেগেটিভ থাকে, এই জিনিসটা ট্রু হবে। বাট কোন জায়গাটায় থাকবে যে ফেজ চেঞ্জ হয়ে যাবে, তখন হয়তো আমাদের ছবিটা এরকম হবে যে শুরুই হচ্ছে নেগেটিভ থেকে, বুঝতেছো? ফেজটা চেঞ্জ হয়ে যাবে, যে এই হিসাবগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে হিসাবটা চেঞ্জ হয়ে, এত বেশি দাগ দিছি, এই জায়গাটুকু চেঞ্জ হয়ে যাবে হিসাব নিকাশ। কিন্তু এই জায়গার হিসাব নিকাশটা আসলে ডিপেন্ড করতেছে বিয়োগফলের ভ্যালুটার উপরে, এটা কি পজিটিভ না নেগেটিভ ডাজন্ট ম্যাটার। তাহলে এই জায়গাটা এইগুলো এরকম জিনিস ট্রু থাকবে যে অধিকাংশ সময় পিটি এর ভ্যালু মোস্ট অফ দ্য টাইম পজিটিভ, কিছু সময়ের জন্য নেগেটিভ, ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা আর এল, এটা হচ্ছে আরসি, আসলে একই, এটা আসলে মানে এটা ডিপেন্ড করে ভ্যালুর উপর, আমরা তো এক্সাক্ট ভ্যালু দিয়ে আঁকি নাই, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন কথা হচ্ছে পজিটিভ নেগেটিভের মিনিংটা কি ছিল, পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ, হোয়াট ডাজ দ্যাট মিন, বলতে পারবা কেউ? তো একটা অ্যাবজর্ব করে একটা আপনার ডেলিভার করে। এক্স্যাক্টলি, পাওয়ার পজিটিভ মানে হচ্ছে কনজিউম করতেছে, লোড আর রেজিস্ট্যান্স negative পাওয়ার অলওয়েজ পজিটিভ, আর নেগেটিভ মিন্স হচ্ছে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। তাইলে এইখানে খেয়াল করে দেখো, যখন আমাদের পিউরলি রেজিস্ট্যান্সের জন্য গ্রাফটা আঁকছিলাম, কি হচ্ছে, পাওয়ার কখনো নেগেটিভ হয় না, সে একটা রেজিস্ট্যান্স কখনো পাওয়ার সাপ্লাই দিতে পারবে না। হ্যাঁ, পাওয়ারের ভ্যালু সাম পজিটিভ ভ্যালু হতে পারে আর জিরো হতে পারে। জিরো কেন, ভোল্টেজের ভ্যালু জিরো হয়ে গেলে কারেন্টের ভ্যালু জিরো হয়ে গেছে, সেই মোমেন্টটাতে আমাদের পাওয়ারও জিরো হয়ে গেছে। একটা যদি লাইট চিন্তা করো, পিউরলি রেজিস্টিভ ধরো যদি একটা লাইটকে, হ্যাঁ, বাসায় যে লাইট আছে, ধরো যে আগের যে ল্যাম্প গুলা ছিল হলুদ কালারের লাইট গুলা, ওগুলা পিউরলি রেজিস্টিভ, তাহলে ওইটার কি হবে, তুমি প্রতি সেকেন্ডে ধরো 50 হার্টজ তোমার ফ্রিকোয়েন্সি ভোল্টেজ কারেন্টে, তাহলে পাওয়ারের যে এই 2 ওমেগা টি এই জায়গাটা, তাহলে পাওয়ারের ফ্রিকোয়েন্সি হবে ডাবল ফ্রিকোয়েন্সি, তাহলে 100 হার্টজ, ঠিক আছে? তাহলে এই জায়গাটুকু হচ্ছে 100 হার্টজ। তাহলে আমি এখান থেকে বলি, এই যে এই জায়গাটুকু হচ্ছে 100 হার্টজ, হ্যাঁ। তাহলে এরকম, তাহলে প্রতি সেকেন্ডে 100 বার এরকম পাওয়ারটা আসলে জ্বলতেছে আর নিতেছে, সরি লাইটটা, খেয়াল করছো? পাওয়ার জিরো হচ্ছে। এবং তোমরা যদি এত দ্রুত হচ্ছে, আসলে আমাদের যদি চোখ আরো ফাস্ট হইতো, তাহলে আমরা দেখতে পেতাম যে ল্যাম্পটা জ্বলতেছে নিতেছে জ্বলতেছে নিতেছে, কিন্তু আসলে এটা এত দ্রুত হচ্ছে বলে আমরা টের পাচ্ছি না চোখ খালি চোখে। এনিওয়ে, বাট এখানে কখনো নেগেটিভ দিতে পারবে না, তাহলে এখানে নেগেটিভ দিতে পারতেছে কেন, ওয়াই? এখানে নেগেটিভ পাওয়ার সাপ্লাই দিচ্ছে কিভাবে, একটা ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স আরএল বা আরসি সার্কিটে কিছুক্ষণের জন্য পাওয়ারটা নেগেটিভ আছে, কিভাবে সম্ভব? Because RL and RC inductance, RL na sorry, inductance and capacitance are
স্টোরেজ এলিমেন্ট, এদেরকে বলে স্টোরেজ এলিমেন্ট। এই জিনিসগুলো আরো আগে বোধহয় তোমাদের বলার কথা ছিল, আমি বলতে ভুলে গেছি। They can store energy. কিভাবে এনার্জি স্টোর করে? ক্যাপাসিটেন্সের ভিতরে তোমরা মনে আছে কত এনার্জি স্টোর হয়, তোমরা পড়ছিলে ইন্টারমিডিয়েটে, হাফ সিভি স্কয়ার স্টোরড এনার্জি ইন এ ক্যাপাসিটেন্স। ইয়েস স্যার, হাফ সিভি সিভি স্কয়ার। এটা কিভাবে স্টোর করে? এটার ভিতরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, রাইট? ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে, একটা একটা পাতের মধ্যে হচ্ছে পজিটিভ এনার্জি এসে জমা হয়, আর একটা নেগেটিভ জমা হয়, ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। ওই ফিল্ডের ভিতরে আসলে এনার্জিটা জমা থাকে। সো ক্যাপাসিট্যান্স স্টোরস এনার্জি ইনসাইড এন ইলেকট্রিক ফিল্ড। আর ইন্ডাকটেন্স হচ্ছে তোমার ইনসাইড এ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে একটা ইন্ডাক্টর যদি এল থাকে, এটার মধ্যে স্টোরড এনার্জি হচ্ছে হাফ এল আই স্কয়ার। একই রকম ফরম্যাট, হাফ সিভি স্কয়ার হাফ এল আই স্কয়ার। এটাও তোমরা পড়ে আসছো, হয়তো এত এত মনোযোগ মানে এত ইম্পর্টেন্স ছিল না, বাট এটাও ছিল কোথাও না কোথাও। স্টোরড এনার্জি ইনসাইড এন ইন্ডাকটেন্স হাফ এল আই স্কয়ার। তো এখানে এই এনার্জিটা কিভাবে হচ্ছে, যখন এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ওই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে এনার্জি স্টোর হয়। ঠিক আছে? এই জন্য এরা এনার্জি স্টোর করে রাখে বলে হঠাৎ করে যদি তুমি ওর ভোল্টেজ চেঞ্জ করার চেষ্টা করো, ক্যাপাসিট্যান্স বাধা দিবে। এই ইন্ডাকটেন্স একই কথা, হঠাৎ করে যদি ওর কারেন্ট চেঞ্জ করার চেষ্টা করো, ও বাধা দিবে। ঠিক আছে? কিভাবে বাধা দিবে? ধরো তুমি হঠাৎ করে ওর কারেন্টটা কমাইতে চাইতেছো ইন্ডাকটেন্সে, তখন ও কি করবে, ওর ভিতরে তো অলরেডি ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে এনার্জি স্টোর আছে, সে উল্টা ওই স্টোরড এনার্জি তোমাকে সাপ্লাই দিয়ে সে তোমার হচ্ছে কারেন্টটা সেম রাখার চেষ্টা করবে। সেম ইন ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সে যদি ভোল্টেজটা কমাইতে চেষ্টা করো, ও কি করবে, তোমার তুমি যখন কমাইতে শুরু করবে, ওর ভিতরে তো এই প্লাস মাইনাস চার্জ স্টোর হয়ে আছে, ওই স্টোরড চার্জটা তোমাকে রিটার্ন দিবে, দিয়ে ও ভোল্টেজটা সেম রাখার চেষ্টা করবে। ঠিক আছে? সো আমাদের এই স্টোর এলিমেন্ট থাকলে সার্কিটে, তারা হচ্ছে ওই কিছুক্ষণের জন্য তোমার পাওয়ার সাপ্লাই দিতে পারে। এই যে নেগেটিভ পার্টটা, সেটা হচ্ছে তোমার পজিটিভ পার্ট গুলোতে হচ্ছে গিয়ে কি, তোমার ভোল্টেজ সোর্স, আমার যে একটা সোর্স রাখছিলাম, ভোল্টেজ সোর্স হচ্ছে এই তোমার এই দিকে হচ্ছে এনার্জি সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে? আর নেগেটিভ পার্টটা কি হচ্ছে, নেগেটিভ পার্টটা হচ্ছে যখন ভোল্টেজ সোর্স নেগেটিভ মাইনাস ডিরেকশনে চলে গেছে, তখন হচ্ছে ওই উল্টা ইন্ডাকটেন্স বা ক্যাপাসিট্যান্স যে আছে, সে হচ্ছে আবার তোমার সোর্সকে ইয়া দিচ্ছে, পাওয়ার সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে? এখন বলবা তাহলে পাওয়ার সাপ্লাই যদি দেয়, তাহলে এটা এই জায়গাটুকু বেশি হইলো কেন? পজিটিভ সাইকেলটা নেগেটিভ সাইকেলের চেয়ে বড় হইলো কেন? কারণ হচ্ছে একটা এভারেজ ভ্যালু আছে, রাইট? এভারেজ ভ্যালুটা কত? হাফ বিএমএম, এটা cos θ - θ। এই ভ্যালুটা যদি না থাকতো তাহলে হচ্ছে দুইটা সমান হয়ে যেত, তাই না? এই যে রেড কালারটা পজিটিভ নেগেটিভ সাইকেল সমান ছিল, ব্লু কালারটাতে এসে হচ্ছে গিয়ে পজিটিভ সাইকেলটা বড় হয়ে গেছে নেগেটিভ সাইকেলের চেয়ে। কারণ কি, আমি ব্ল্যাক কালারটা যোগ করছি। ব্ল্যাক কালারটা কি, ওই যে ডিসি ভ্যালুটা। এই ডিসি ভ্যালুটা কেন আসছে? ডিসি ভ্যালুটা আসছে অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্সের জন্য। রেজিস্ট্যান্স তোমার পজিটিভ সাইকেল হোক নেগেটিভ সাইকেল হোক, রেজিস্ট্যান্স সবসময় পাওয়ার খায়, ও কখনো পাওয়ার দেয় না। অ্যাজ এ রেজাল্ট আসলে ওই যে মোস্ট অফ দ্য টাইম আমাদের ইয়া দেখাচ্ছে, কি বলে, পজিটিভ পাওয়ার দেখাচ্ছে, যে পাওয়ার কনজিউম করতেছে। এবং একটা এক্সাম্পল দেখে, যদি আমরা রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে দিতাম, কি হইতো? পিওরলি ইন্ডাকটিভ বা পিওরলি ক্যাপাসিটিভ। ঠিক আছে? তাহলে কি হবে বলতো? জেড হয়ে যাচ্ছে জে ওমেগা এল। তাহলে ম্যাগনিটিউড অফ জেড হচ্ছে ওমেগা এল, অ্যাঙ্গেল অফ জেড হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, তাই না? জে উইল বি থিটা বি মাইনাস থিটা আই। ঠিক আছে? তাহলে এখন যদি এইটা হয়, তাহলে আমাদের ওই যে পিটির দিকে তাকায় দেখো, এটা ছিল ডিসি পার্ট। ডিসি পার্টের বেলা দেখো, থিটা বি মাইনাস থিটা যদি 90 হয়ে যায়, কি হয়ে যাবে? এটা শূন্য হয়ে যাবে না? cos 90 ভ্যালু 0। সো এই দেখো ডিসি পার্ট নাই। আর এসি পার্টটা কি হয়ে যাবে? 2 ওমেগা টি প্লাস থিটা বি প্লাস থিটা আই। ধরো একটা ভ্যালু 0 হইলে আরেকটা ভ্যালু 90, আমি জানি না, এটা একটা ভ্যালু আসবে, সমস্যা নেই। সো আমাদের এই যে এটা নাই হয়ে গেছে।
তখন আমরা কি হবে গ্রাফটা দেখতে, এই ডিসি ভ্যালু নাই, এসি ভ্যালুটা এরকম। ঠিক আছে, আমি ভোল্টেজ কারেন্টও যদি এখানে সাথে ড্র করি বোঝার সুবিধার জন্য আমি ফেজ সব ইগনোর করতেছি, ফেজ সব আমি ইগনোর করতেছি। ধরো যে না আসলে ঠিক মতো কি ভোল্টেজ ছিল এরকম, সাপোজ কারেন্ট কি হবে বলতো, ভোল্টেজ আর কারেন্টের সাথে 90 ডিগ্রি ডিফারেন্স থাকবে, তাই না? ভোল্টেজ কারেন্টের চাইতে 90 ডিগ্রি আগে আছে, তাহলে কারেন্টটা দেখতে কিরকম হবে, সেম রকম বাট 90 ডিগ্রি পিছে। ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট, ভোল্টেজ লিড দা কারেন্ট, তো কারেন্ট ল্যাগ করতেছে, সো এটা ইন্ডাকটিভ। ঠিক আছে, আচ্ছা এরপরে যখন গুণ করবা খেয়াল করে দেখো, গুণ করলে কি হবে, কোনো ডিসি পার্ট থাকবে না। ঠিক আছে, এবং এটার গুণফলটা কি হবে খেয়াল করে দেখো, এই যে এই সময় এটা জিরো, এটা নেগেটিভ, এটা জিরো থেকে শুরু হবে গ্রাফটা, তারপর কি হবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, গুণ করলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, নেগেটিভ হয়ে গেল, হয়ে পরে এখানে আবার জিরো হয়ে গেছে, জিরো আর পজিটিভ গুণ করে জিরো হইতে হবে। ঠিক আছে, তারপর এখানেও আবার জিরো, এখানে আবার জিরো ব্যাক করতে হবে, এখানে দুইটাই পজিটিভ, এই দুইটা পয়েন্টের মাঝখানে, সো পুরোটা জিনিস পজিটিভ ছিল। আবার চিন্তা করো, জিরো আর সাম পজিটিভ গুণ করে জিরো হইতে হবে, আর এখানে কি এটা পজিটিভ, এটা নেগেটিভ। আচ্ছা, জিরো, এখানে আবার এটা জিরো, তো গুণ করে জিরো হইতে হবে, আর এটা কি দুইটাই নেগেটিভ ছিল, নেগেটিভ নেগেটিভ গুণ করে পজিটিভ। তাইলে এখানে একটু খেয়াল করো, দিস ইজ মাই পিটি। ঠিক আছে, এবং এখানে কোনো এভারেজ ভ্যালু নাই বলে আমি আসলে গুণফল দিয়ে দেখে দেখে ইজিলি বুঝাইতে পারতেছিলাম, আগের গুলাতে একটা এভারেজ ভ্যালু ছিল বলে এভারেজ ভ্যালুটা আগে যোগ করে দেখাতে হলো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমার এখন তাহলে কালোটা হচ্ছে পাওয়ার, পাওয়ারের ড্র করার সময় কয়েকটা জিনিস, আচ্ছা এক নাম্বার কথা আমি যে বলছি এইগুলো কি বোঝা গেছে তখন, নাকি শুধু শুধু চিৎকার করতেছে? স্যার লাস্ট কারেন্ট ল্যাগ করতেছে তাই না স্যার? কারেন্ট ল্যাগ করতেছে, হ্যাঁ ইন্ডাকটিভ তো ইন্ডাকটিভ হলে ল্যাগ করে কারেন্ট। এই যে দেখো আমি ভি আর আই গুণ করতেছি, বুঝছো, লাল কালারটা হচ্ছে ভি, লাল কালারটা হচ্ছে ভি, নীল কালারটা হচ্ছে আই, পিটি হচ্ছে ভিটি ইন্টু আইটি, তাই না? ভিটি স্যার ইন্টু আইটি, হ্যাঁ বলো। কেউ কিছু বলতেছিলা? আচ্ছা না বললে নাই, ভিটি ইন্টু আইটি, তো নরমালি আগের, এখন বলবো আগের গুলোতে ভিটি ইন্টু আইটি করতে না গিয়ে আপনি ওই সূত্র ইউজ করলেন কেন, কারণ একটা ডিসি ভ্যালু আছে তো এক্স্যাক্টলি গুণ করে বুঝতে কষ্ট হইতো, কিন্তু এখানে আমরা দেখতেই পাইতেছি এটা যখন গুণ করব cos থিটা বি মাইনাস থিটা আই, এটার ভ্যালু 90 হয়ে যাবে, ডিসি পার্ট নাই, খালি একটা এসি পার্ট থাকে, সো এটা আমার ভিজুয়ালাইজ করা ইজি, সো ডিসি পার্ট থাকবে না, এটা আসলে এভারেজ ভ্যালু জিরো হবে, এইটার সাথে একটা সাইন সাইন টু ওমেগা টি আসবে। তো সাইন টু ওমেগা টি কিভাবে আসতেছে আমরা এটাই জন্য একটু গুণ করে করে দেখছিলাম। ঠিক আছে, যেখানে ভোল্টেজ আর কারেন্টের যে কোনো একটা জিরো, গুণফল কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? ভোল্টেজ আর কারেন্ট যেখানে একটা জিরো সেখানেই গুণফলটা জিরো হয়ে যাবে, আর যেহেতু এক্স্যাক্টলি 90 ডিগ্রি শিফট, যখনই একটা পিক আসবে আরেকটা জিরো হইতে বাধ্য। তো এই যে দেখো যতগুলা পিক আছে, এটা হচ্ছে এখানে খেয়াল করে দেখো, এখানে ভোল্টেজ জিরো, এখানে কারেন্ট জিরো, এখানে ভোল্টেজ জিরো, এখানে কারেন্ট জিরো, এখানে ভোল্টেজ জিরো ইত্যাদি, তাহলে এই সবগুলা পয়েন্টে আমার পাওয়ার মানে গুণফলটা শূন্য হইতে বাধ্য। এখন দুইটা পয়েন্টের মাঝখানে ভ্যালু গুলা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? যদি ভোল্টেজ কারেন্ট দুইটাই পজিটিভ হয় গুণফলটাও পজিটিভ হবে, নেগেটিভ হলে নেগেটিভ পজিটিভ হবে, আর একটা পজিটিভ একটা নেগেটিভ হলে গুণফল নেগেটিভ হবে। খেয়াল করো, একটা পজিটিভ একটা নেগেটিভ, গুণফলটা নেগেটিভ হচ্ছে, দুইটাই পজিটিভ গুণফল পজিটিভ, দুইটাই একটা পজিটিভ একটা নেগেটিভ, গুণফল নেগেটিভ, এটা দুইটাই নেগেটিভ, গুণফল পজিটিভ। ঠিক আছে লজিকটা আমার? আর এইভাবে করে বুঝতে হবে এমন কোনো কথা না, আমি আমার মনে হয়েছে এভাবে করলে দেখালে সুবিধা হবে, এই জন্য আমি বলছি। এনিওয়ে এইটা হচ্ছে আমাদের গ্রাফটা, এই গ্রাফটা যদি আমি অ্যানালাইসিস করি খেয়াল করে দেখো, একটা পিওরলি এল, এল ছাড়া আর কিছু নেই এই সার্কিটে, এখানে হচ্ছে এই এতটুক, এইটা হচ্ছে দেখো পুরাটা হচ্ছে একটা, এটা জিরো, এটা টি, তাই না? এটা হচ্ছে টি বাই টু, এটা হচ্ছে টি বাই ফোর, রাইট? লাল 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 গ্রাফটার সাথে মিলাও, এই দেখো
এখান থেকে এখানে একটা পিক পর্যন্ত হচ্ছে T/4 হয়, আর অর্ধেক হচ্ছে T/2, আর বাকি অর্ধেক এটা হচ্ছে আসলে 3T/4 এনিওয়ে, এটা হচ্ছে T। সো আমি এখন যদি চিন্তা করি প্রত্যেকটা T/4 এই সাইকেল পর পরে আমাদের পাওয়ারের চিহ্ন চেঞ্জ হয়। খেয়াল করো 0 টু এই পুরোটার সময় নেগেটিভ ছিল, এই পুরোটার সময় কি হয়েছে পজিটিভ। কালো গ্রাফটার দিকে দেখো, কালো গ্রাফটা হচ্ছে পাওয়ারের গ্রাফ, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, এটা ভোল্টেজ আর কারেন্ট ডিরেকশনের উপর ডিপেন্ড করতেছে। ভোল্টেজ কারেন্ট সেম ডিরেকশনে হইলে পাওয়ারটা পজিটিভ, উল্টা ডিরেকশনে হইলে নেগেটিভ, ঠিক আছে। তো প্রতি কোয়ার্টার সাইকেল পর পরে একটা কোয়ার্টার সাইকেলে দেখো ইন্ডাকটেন্স কি করতেছে, একটা কোয়ার্টার সাইকেল, এই যে এই কোয়ার্টার সাইকেলটা, এই কোয়ার্টার সাইকেলটায় সে সোর্স থেকে পাওয়ার নিচ্ছে, আর পরের কোয়ার্টার সাইকেলটায় কি করতেছে, সোর্সের হচ্ছে পাওয়ারটা সে রিটার্ন দিয়ে দিচ্ছে, এই জন্য নেগেটিভ পাওয়ার, পিটি নেগেটিভ আসছে। এবং যদি আমি ইন্টিগ্রেট করি ওভারঅল 0 পাবো, দ্যাট মিন্স আমার এভারেজ পাওয়ার 0। ও হচ্ছে এক কোয়ার্টার সাইকেলে যত পাওয়ার নেয় পরের কোয়ার্টার সাইকেলে সেই পাওয়ারটা বা রিটার্ন দিয়ে দেয়। এটা হচ্ছে স্টোরেজ এলিমেন্ট। ইন্ডাকটেন্স ইজ পিওরলি স্টোরেজ এলিমেন্ট। ও কোনো পাওয়ার কনজিউম করে না, পাওয়ার স্টোর করে আবার ফেরত দেয়। বুঝাচ্ছে? ক্যাপাসিটনেসের জন্য যদি গ্রাফটা আঁকতাম একই রকম হইতো, পার্থক্য হইতো তখন ভোল্টেজ কারেন্টটা লিড করতো ভোল্টেজ, এখানে কারেন্ট ল্যাগ করছে ইন্ডাকটেন্সে, ক্যাপাসিটনেসে কারেন্ট লিড করতো, লিড করার ফলে গ্রাফের শেপটা একটু চেঞ্জ হইতো, বাট এই কথাগুলো সব ট্রু থাকতো অর্ধেক সময়। T/4 কোয়ার্টার সাইকেলে হচ্ছে একটা কোয়ার্টার সাইকেলে পাওয়ার নিবে, পরের কোয়ার্টার সাইকেলে পাওয়ার দিবে ইত্যাদি। ওই ইন্ডাকটেন্স ও ক্যাপাসিট্যান্স দুইজনই স্টোরেজ এলিমেন্ট, তারা একটা কোয়ার্টার সাইকেলে, কোয়ার্টার সাইকেল কিন্তু হাফ সাইকেল না, ঠিক আছে, একটা কোয়ার্টার সাইকেলে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার নেয় পরে এবং স্টোর করে, পরে কোয়ার্টার সাইকেলে ওই স্টোরড এনার্জিটা রিটার্ন করে দেয়। কোনো ধরনের এভারেজ পাওয়ার নাই। এভারেজ পাওয়ার থাকলে দ্যাট মিন্স কোনো পাওয়ার কনজিউম হচ্ছে না। এভারেজ পাওয়ারটা হচ্ছে আসলে পাওয়ার কনজিউমড বুঝায়। আমরা ডিসিতে যেটা বলতাম কনজিউমড পাওয়ার, বুঝা যাচ্ছে? জি স্যার। এই পাওয়ার এভারেজ পাওয়ারটা কখন আসছে, যখন আমাদের একটা সার্কিটে একটা আর আছে, আর থাকলে পি এভারেজ থাকতে বাধ্য, কারণ আর হচ্ছে পাওয়ার অ্যাকচুয়ালি কনজিউম করে, আর এরা পাওয়ার কনজিউম করে না, ঠিক আছে। এখন তাই বলবা যে আচ্ছা তাহলে আমার সার্কিটে যদি এই সিএল এ পাওয়ার যদি কনজিউম না করে শুধু স্টোর করে, তাইলে তো এদেরকে পাওয়ার ক্যালকুলেশনে রাখার তো দরকারই নেই। এটা ট্রু না, কারণ যদি রেজিস্ট্যান্সের সাথে একটা সি থাকে বা আর থাকে, কি হচ্ছে আমি যে বলতেছি পাওয়ার সাপ্লাই দিচ্ছে, মানে এই সোর্স আর ক্যাপাসিট্যান্সের মধ্যে কি হবে, পাওয়ারের আদান প্রদান হবে, কিছুক্ষণ ও হচ্ছে কিছুক্ষণ জমা করবে আবার একটু পরে রিটার্ন দিবে, কিন্তু এই যে জমা আদান প্রদানটা হবে রেজিস্ট্যান্সের থ্রুতে। তো যখন ও নিচ্ছে তখনও রেজিস্ট্যান্স পাওয়ার কনজিউম করবে, যখন ও দিচ্ছে তখনও রেজিস্ট্যান্স পাওয়ার কনজিউম করবে। অ্যাজ এ রেজাল্ট গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা এরকম হয়ে যাবে, দুই সাইকেল আর সমান থাকবে না, কারণ প্রত্যেক সাইকেলই রেজিস্ট্যান্স পাওয়ার খাচ্ছে, বুঝাচ্ছে? সো আগে মানে শুধু ক্যাপাসিট্যান্স থাকলে গ্রাফটা হয়তো এরকম দুই পাশ সমান হইতো, আর যেই রেজিস্ট্যান্স থাকবে গ্রাফটা হয়ে যাবে এরকম কিছুক্ষণ, মানে এই মানে এটা উপরে উঠে যাবে, একটা এভারেজ ভ্যালু থাকবে, যে একটা এভারেজ ভ্যালু আছে, এই পি এভারেজটা আসলে হচ্ছে পাওয়ার কনজিউমড, ঠিক আছে। এবং এই পি এভারেজটার ভ্যালু কত আমরা একটু আগে দেখছি, হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা এ, রাইট? ওই যে আমরা যে পাওয়ার ভাগ করে দেখেছিলাম ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। তো এই ভ্যালুটা ডিপেন্ড করবে ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্টের উপরে, হাফ বিএমআইএম ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এই এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি মানে এটা নিয়ে কি কি বলবো, বুঝা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা তাইলে আমরা আসলে আমি অনেক বেশি পেঁচাল ফেলে ফেলছি কনসেপচুয়াল, আমরা মেইন জিনিসে ফেরত আসি। তাহলে এই ছিল আমাদের জিনিস, আমাদের ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারকে আমরা ট্রাইগোনোমেট্রিক কিছু টিয়া করছিলাম, ম্যানিপুলেট করে এই ফরম্যাটে নিয়ে আসছিলাম। একটা ডিসি এভারেজ ভ্যালু ছিল, আর একটা ছিল সাইনোসয়েড উইথ ডাবল ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এইটা হচ্ছে আমাদের আউটকাম, এটা এগুলো ছবি টবি আঁকছে ওরা, কোনো সমস্যা নাই। এখন বলছে এভারেজ পাওয়ার কত হবে হিসাব করবে। এভারেজ পাওয়ার কি,
অ্যাভারেজ অফ দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ওভার ওয়ান পিরিয়ড। এটা যেহেতু পিরিয়ডিক জিনিস, cos 2 ওমেগা t আছে, একটা পিরিয়ডে অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করার সূত্রটি ইন্টিগ্রেট করে ওই টাইম দিয়ে ভাগ করতে হবে ফর কমপ্লিট পিরিয়ড। তো যখন এটা করব ক্যালকুলেশন তোমরা দেখো, বুঝতেই পারতেছো এইটা যখন অ্যাভারেজ করব একটা cos 2 ওমেগা t এর অ্যাভারেজ ভ্যালু কত ওভার এ ফুল সাইকেল? 0 জিরো। এটা Zero, জিরো, sir, কারণ zero. এটা দুই পাশ সমান তো, একটা টি, এটা তো আবার ডাবল ফ্রিকোয়েন্সি। সো আমি যখন একটা ফুল সাইকেলে ইন্টিগ্রেট করব এরকম আসবে, এটা সব কাটাকাটি চলে যাবে। একটা টি তেও আসলে দুইটা কমপ্লিট করবে এরকম আসবে, থাকবে কোনটা খালি এইটা হবে এভারেজ ভ্যালু। তো এটা তোমরা ক্যালকুলেশনটা চেক করো, চেক করে লাস্ট লাইনে আসবে এই যে এভারেজ ভ্যালু ইকুয়াল টু এটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই যে ক্যালকুলেশনটা এইটা আমরা ইয়াতে করতে চাই, ফেজরে দেখাইতে চাই। ঠিক আছে, যেহেতু আমরা সব ক্যালকুলেশন ফেজরে করতেছি, করতে গেলে একটু ঝামেলা হবে। ঝামেলা মানে কি, এটা মিলান লাগবে। মিলানোর জন্য কি করতে পারি, কি দিলে মিলে, ভিএম আইএম গুণ আসতেছে, তাহলে আমরা ভি আর আই যদি গুণ করি, ভি এর ফেজর আই এর ফেজর গুণ করি, তাহলে কি হয়ে যাবে, এই যে ভিএম আইএম আসবে। ভি ধরো ভিএম অ্যাঙ্গেল থিটা, আই হচ্ছে আইএম অ্যাঙ্গেল থিটা, থিটা ভি থিটা আই, গুণ করলে কি হয়ে যাবে, ভিএম আইএম অ্যাঙ্গেল থিটা ভি প্লাস থিটা আই। এই তো গ্যাঞ্জাম লাগছে, এখানে তো মাইনাস লাগবে, আমার আছে প্লাস। তাহলে কি করা যায়, থিটা আইটাকে নেগেটিভ করে নিতে পারতাম, নেগেটিভ করলে এটা গুণ করলে এটা আসতো। তাহলে নেগেটিভ করার অর্থ কি, এটাকে ইয়া করে নিতে হবে, কনজুগেট করে নিতে হবে। ঠিক আছে, হাই খেয়াল করে দেখো, হাফ ভিআই কনজুগেট যদি করি গুণফলটা হবে এত, এটা রিয়েল পার্টটা হয়ে যাবে আসলে আমাদের পি এভারেজ। ঠিক আছে, তাহলে আমি বলি এভারেজ পাওয়ার কে অ্যাজ এ ফাংশন অফ ইন এ ফেজর ডোমেন দেখাইতে চাই, সেটা হচ্ছে হাফ রিয়েল পার্ট অফ হাফ ভিআই কনজুগেট। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটাকে চাইলে আমরা একটু আগে যেটা দেখাইলাম, আমাদের যদি রেজিস্ট্যান্স একটা আর থাকে একটা এক্স থাকে, এক্স মানে কি ইন্ডাকটিভ হইতে পারে ক্যাপাসিটিভ হইতে পারে আমরা জানি না। ঠিক আছে, একটা আর আছে, একটা এটাকে কিভাবে দেখাবো, আমি ধর ইন্ডাকটিভ দিয়ে দেখালাম আর ব্যাপারটা এক্স বলতেছি, আর আছে একটা রিয়েল পার্ট আছে একটা ইমাজিনারি পার্ট আছে, এদিক থেকে কারেন্ট যাচ্ছে। আমরা একটু আগে যেটা বললাম ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স কি হবে, এভারেজ পাওয়ার কনজিউম করে না, এক্স হচ্ছে নো এভারেজ পাওয়ার, এভারেজ পাওয়ার কনজিউম করে না। তাহলে এই পাওয়ারটা আসলে কে খাচ্ছে, আর খাচ্ছে, তাহলে আই স্কোয়ার আর হবে, রাইট? আই স্কোয়ার আর হচ্ছে ওর কনজিউমড পাওয়ার হবে। ঠিক আছে, হাফ বিএমআইএম, কিন্তু এখানে যদি ফর্মুলা আমরা বসাই হাফ বিএমআইএম ইকুয়াল টু হাফ আইএম স্কোয়ার আর, তাহলে হাফটা আসলে কোত্থেকে, হাফটা আসলে আরএমএস, ওই যে আরএমএস আর ইয়ার ভ্যালু আই, আর আরএমএস এর সাথে এই যে অ্যাকচুয়াল পাওয়ার, কারণ মনে আছে আরএমএস আই বাই √2 হয়, যে আরএমএস ভ্যালু আসলে এটা, আর পিক ভ্যালু, এটা পিক থেকে আরএমএস এ কনভার্ট করতে হলে √2 দিয়ে ভাগ করতে হয়, ওই জিনিসটা আসতেছে হাফ আই স্কোয়ার আর। ঠিক আছে, তাহলে এটা যদি আরএমএস নিত তাহলে হাফটা লাগতো না, পিক ভ্যালু নিচে বলে হাফ লাগতেছে। আচ্ছা, এই জিনিসগুলো আমি বলে ফেলছি, যখন আমাদের শুধু এল আর অথবা শুধু সি আছে তখন আমাদের এই cos থিটা বি মাইনাস থিটা আই হচ্ছে 90 ডিগ্রি, এই জায়গাটা 0 হয়ে যাবে। তাহলে a resistive load absorbs power at all times while a reactive load absorbs zero average power. ঠিক আছে, এই লাইনটা বোঝা গেছে তো? হোপফুলি বোঝা গেছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিছে বি ইত্যাদি ইত্যাদি এভারেজ পাওয়ার এগুলো বলছে বের করতে, আমার মনে হয় পারবা, যে আগের প্রসেসে আগাইছে, আগায় এটা ওরা এভাবে করে দেখাইছে। এই যে পিটি ইকুয়াল টু কত আসছে গুণফল করে, এটা হবে এভারেজ পাওয়ার আর এটা হবে আমাদের ইনস্ট্যান্ট মানে অসিলেটিং পার্টটা। কি বলছে একটা এক্সাম্পল দেখি, circuit shown in 11.3 find the average power supplied by the source average power absorbed by the resistor.
সোর্সের পাওয়ার কত, রেজিস্টরের পাওয়ার কত, কেমনে বের করবো বলো? ভিআই কনজুগেট, ঠিক আছে, ভিআই কনজুগেট, ভি বের করবো, আই বের করবো, ভিআই কনজুগেট করবো। তাইলে যদি প্রথমে ভোল্টেজের একটু রেজিস্ট্যান্স এটা করতে চাই, ভোল্টেজ ডিভাইড করে রেজিস্ট্যান্স ভি আর বের করে ফেলবো, ভোল্টেজ ডিভাইড করে। আর কারেন্ট বের করলে তো সোজা ভি বাই জেড করলে কারেন্ট পেয়ে যাবো। তারপর ভিআই কনজুগেট করলে আমার এই ইয়াটা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, আর আমি যদি ব্যাটারি ব্যাটারি দিয়ে কত মানে সোর্স দিয়ে কত সাপ্লাই হচ্ছে বের করতে চাই, কেমনে বের করব? ভি তো জানাই আছে সোর্সে, আইও বের করছি, ভিআই কনজুগেট করলেই হয়ে যাবে কি বলতো? হ্যাঁ, নাকি সামনে একটা মাইনাস দিতে হবে? মাইনাস দিতে হবে, আইটা নেগেটিভ দিয়ে ঢুকতেছে না। ইয়েস স্যার। ঠিক আছে, যেভাবেই করো আলটিমেটলি এভারেজ বা তুমি যদি এখন এটা তুমি মাথায় রাখতে হবে এমন কোনো কথা নেই। ওরা যেমন সাপ্লাইড বাই করে সরাসরি বের করে ফেলছে, হাফ ভিআই cos থিটা বি মাইনাস থিটা আই, ওটা দিয়ে করে ফেলছে ওরা, সরাসরি বলে দিছে সাপ্লাই, ঠিক আছে। আর আমরা যদি এভাবে করে বের করতাম আমাদের আসতো -2.5 প্লাস জে সামথিং আসতো, তারপর আমরা বলতাম আড়াই ওয়াট সাপ্লাই করতেছে। যেভাবে করে আগাও তোমার মাথায় রাখতে হবে এটা সাপ্লাই করতেছে কিনা। এখানে যেমন ধরো ওরা মুখে বলে দিছে সাপ্লাই আর নেগেটিভ দেয়নি। স্যার বলো শেষ টাইম? ক্লাস টাইম শেষ। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের নেক্সট এর দিন কি থেকে শুরু করব? ম্যাক্সিমাম, আচ্ছা হ্যাঁ এখান থেকে শুরু করব, ঠিক আছে। স্যার সিটি সিলেবাসটা আরেকবার বললে ভালো হতো। জি স্যার। চ্যাপ্টার 4 পুরো 9 তো তাই না? এন্ড 9, হ্যাঁ ওকে স্যার। চ্যাপ্টার 9 এ আহামরি কিছু নাই, বুঝতেছো? ফোকাস মেইনলি চ্যাপ্টার 4 এর উপরে, চ্যাপ্টার 9 থেকে তো ছোটখাটো কিছু আসবে। ঠিক আছে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আসসালামু আলাইকুম স্যার।